নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প সোনাই মণ্ডল। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পটি পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সোনাই মণ্ডল, সম্পূর্ণ ভিন্ন ধাঁচের ভিন্ন আঙ্গিকের গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বসার ঘর, সকাল 7টা। চারপাশে সবে ব্যস্ততা শুরু হয়েছে। মেঝেতে কলাপাতা, ফুলের তোড়া সাজানো হচ্ছে। রান্নাঘরে কড়াইয়ে শব্দ উঠেছে। মেজ বৌদি রান্নাঘরে গিয়ে ব্যস্ত হাতে সবকিছু নির্দেশ দিচ্ছেন। আরে, এত ধীরে ধীরে করলে চলবে? লোকজন আসতে শুরু করবে যে। রান্না বান্না কত দূর হলো? মেজ বৌদি সুমিত্রা চিৎকার করে সকলকে বললেন। বড় যা সুভদ্রা হাসতে হাসতে বলে, তোমার উত্তেজনা দেখে মনে হচ্ছে তোমার নিজের বিয়েরই আয়োজন চলছে। কথা শুনে সুমিত্রা লজ্জা পেয়ে যায়। আর বলো না দিদি, ননদিনীর বিয়ে বলে কথা, এ তো মেয়ের বিয়ের মতোই, তাই না? আর আমি তো এই বাড়ির মেজ বউ, নিজের হাতে সব না করলে চলে কেমন করে? শাশুড়ি মা অরুণা দেবী রান্নাঘর থেকেই বললেন, হ্যাঁ রে, ফুলের তোড়া সব ঠিক জায়গায় রেখেছিস তো তোরা? ছেলেপক্ষ কিন্তু সকাল 10টার মধ্যেই আসবে। সুমিত্রা চিৎকার করে বলে, সব ঠিক হয়ে গেছে মা, আমি নিজে গিয়ে বাজার থেকে ভালো ফুল এনেছি, গোলাপ, রজনীগন্ধা, বেলি সব আছে। বাড়ির উঠোনে ছোট ননদ মধুরিমা, যাকে সবাই আদর করে মধু বলে ডাকে, সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রেশমি শাড়ি ঠিক করছে। তার পাশে বড় ভাই আর বড় ভাইয়ের স্ত্রী রয়েছে। দুষ্টুমি করে সে বলে, কি রে মধু, আয়নার সামনে এতক্ষণ ধরে কি দেখছিস? বর তো তোকে দেখতে আসছে, নাকি তুই বরকে? লজ্জায় মুখটা লাল হয়ে যায় মধুর। দাদা। হাসতে হাসতে বড় বৌদি বলে, সত্যি মধু, এত লজ্জা পাচ্ছিস কেন? দেখ তোকে কি সুন্দর লাগছে। তোমরা না, মুচকি হেসে উত্তর দেয় মধুরিমা। এদিকে রান্নাঘরে বিশাল কর্মযজ্ঞ চলছে। সকলে মিলে খুন্তি নাড়ছে, এমনকি কাজের মাসি পর্যন্ত। কাঁচা কলার চপ, সন্দেশ, রসমালাই, পোলাও, মাটন সব কিছু তৈরি হচ্ছে। মা, কচুরি কত দূর? মেজ বৌদি তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, আর একটু সময় দে বাবা, তোর শ্বশুর মশাই তো গরম তাজা কচুরি ছাড়া মুখেই তোলেন না। বড় যা বললেন, ওগো শুনছো, অতিথিদের আপ্যায়নের জন্য পানের ব্যবস্থা করেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি আর বাবা একসাথে গিয়েছিলাম। কালীপদ পানওয়ালার দোকান থেকে ভালো মশলা দেওয়া পান এনেছি। বাড়ির ছোট ছোট কচি কাচারা হই হুল্লোড় করছে। কাজের মেয়ে ফুলমণি দৌড়ে এসে খবর দেয়, বড় বৌদি, মেজ বৌদি, ছেলেপক্ষর গাড়ি আসছে। কি ব্যাপার? আমরা তো পৌঁছেই গেছি। আরে, আমি যেতে পারবো না বুঝলি, তোরা সব ঠিকঠাক করে নে, আমি না হয় একদিন গিয়ে টুক করে বরুণের হবু স্ত্রীকে আশীর্বাদটা সেরে আসবো। আমার কথা বললে চলে কাকা, তুমি হলে আমাদের পরিবারের আর একজন। কি গো মা, তুমি কিছু বলো? হ্যাঁ, আমি আর কি বলবো? তোর মার বরাবরই সোনাইকে দেখলেই অ্যালার্জি হয়। তুই কিন্তু এটা ভুল করলি সোনাই। দেখ, আমরা চলেই এসছি, তুই তো বললি যে তুই আসবি। না রে, হলো না, কাজে এত ব্যস্ত। ঠিক আছে কাকা, তাহলে আমায় কথা দাও তুমি যে
তুমি আমার স্ত্রীকে কিন্তু দেখবে। আরে বাবু, দেখবো তো অবশ্যই, শুধু দেখবো না, দুহাত ভরে আশীর্বাদও করবো তোদের সংসারের জন্য। হ্যাঁ, তোর নিজের তো আর সংসার হলো না। না রে, ওসব সংসার টংসারে আমি খুব একটা বিশ্বাস করি না। এই রাখি, বুঝলি, আমার ক্লায়েন্ট এসছে, দরকারি কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। বাবু, আর কত দূর? এই তো বাবা, এই প্রায় চলেই এসেছি। ম্যাপে তো বলছে কাছাকাছি। তা হ্যাঁ রে বাবা, তোর মধুকে পছন্দ তো? বরুণের মুখটা লজ্জায় লাল। আজ সকাল থেকেই মনটা দারুণ খুশি। আরো একটু খুশি হয়েছিল কাকা বাবু আসবে তাই। সোনাই ওর খুব কাছের লোক, বাবার বন্ধু হলেও নিজের কাকার থেকে কম কিছু না। মা একটু খিটখিট করতেন উনি এলে, কিন্তু খুব ভালোবাসতো বরুণকে সোনাই মণ্ডল। বরের গাড়ি এসে গেছে। সোনার বর পাত্রীপক্ষের বাড়িতে যেন হুলুস্থুল কাণ্ড। সবাই উত্তেজিত হয়ে ওঠে। মধুরিমা দৌড়ে তার ঘরে চলে যায়। মেজ বৌদি শেষ মুহূর্তের কাজ দেখতে দেখতে ছোটেন। ঘরদোর ঠিক আছে কিনা, সবাই ঠিকঠাক সাজুগুজু করলো কিনা, সব তদারকি করতে থাকেন। বসার ঘর সকাল 10টা। ছেলে পক্ষ এসে পৌঁছেছে। মধুরিমা, তার মা আর বড় বৌদির সাথে ঘরের ভেতর বসে আছে। মেজ বৌদি বাইরে অতিথিদের অভ্যর্থনায় ব্যস্ত। হাসি মুখে বললেন, আসুন আসুন, কতটা পথ পেরিয়ে এলেন, আগে একটু শরবত খান। আরে না না, আমাদের কষ্ট হয়নি, আপনাদের এত সুন্দর ব্যবস্থা দেখে মনটা ভালো হয়ে গেল, উত্তর দিলেন ছেলের মা। ছেলে বরুণ বছর 23-এর এক শান্তশিষ্ট যুবক। তার বাবা মার সাথেই বসে, মাথা নিচু করে বসে, মাঝে মাঝে লজ্জায় মুখ তুলে তাকাচ্ছে। মেজ বৌদি ধীরে সুস্থে বললেন, তা বরুণ বাবু, আপনাকে কিন্তু আমাদের মধুকে দেখতেই হবে। সবাই হেসে ওঠে। এই সময় মধুরিমা ঘর থেকে বেরিয়ে আসে। লাল শাড়ি, মাথায় হালকা ঘোমটা টেনে ধীরে ধীরে এগিয়ে আসে। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। সবার চোখ তার দিকে। বরুণ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর একটু মুচকি হাসে। ছেলের মা সস্নেহে, মেয়েটা খুবই লাজুক মনে হচ্ছে। মেজ বৌদি বলে, লাজুক? খুব গুণবতী, কিন্তু পড়াশোনায় ভালো, রান্না বান্নায় পারদর্শী, আর গানও গায়ে অপূর্ব। ছেলের বাবা হাসি মুখে বললেন, তাহলে তো আমাদের পরিবারের যোগ্য বউ আসতে চলেছে। মধুরিমা লজ্জায় মাথা নিচু করে। কিছুক্ষণ কথা বলার পর দুই পরিবারের মধ্যে আলোচনা হয় এবং সবার মন বসে যায়। বরুণের মা একসময় হাত বাড়িয়ে মধুরিমার হাত ধরে বলেন, মা, তোমাকে আমার আদরের ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই, তুমি রাজি তো? মধুরিমার চোখের কোণায় জল আসে। সে মাথা নিচু করে সম্মতি জানায়। সবাই হাততালি দিয়ে ওঠে। মেজ বৌদি উচ্ছ্বাসে জড়িয়ে ধরে তাকে। মেজ বৌদি উল্লাসে বলেন, এবার থেকে তোকে ছাড়বো না, তোর বিয়ের সমস্ত পরিকল্পনা আমি করব কিন্তু। বড়জা বললেন, একদম, মধু তোর বিয়ে হবে রাজকন্যার মতো, কি বলিস মেজ? অরিজিৎ বলে, তাহলে এখন থেকে নাচ গানের ব্যবস্থা করা দরকার। অরিজিৎ বাড়ির বড় ছেলে। সবাই একসঙ্গে হাসতে থাকে। মধুরিমার বাবা পাত্রপক্ষের বরুণের বাবাকে বললেন, আপনাকে একটু চিন্তিত লাগছে। আর বলবেন না, আমার বন্ধু সময় আমার ভাইয়ের মতোই, আসতে পারলো না। ওর খুব ইচ্ছে ছিল বরুণের বউকে নিজের হাতে আশীর্বাদ করবে। ও মা, তা সে মানুষটি কোথায়? আর বলবেন না, সে তো বিদেশে, কথাটা বলে বরুণ। এবার বরুণের মা বললেন, সে না হয় উনি পরে এসে আশীর্বাদ করবেন, তাতে তো আর দিনক্ষণ আটকে দেখা যায় না। আমরাই বরং পাঁচে দেখে একটা ভালো দিন ঠিক করি। তাছাড়া সামনেই তো মল মাস পড়ে যাচ্ছে, বিয়ে দেওয়াও যাবে না, আর আমাদের খুব শিগগিরই একটা বৌমা দরকার। কি গো, তুমি কি বলো? হ্যাঁ, তুমি আমার বাড়ির গৃহকর্ত্রী, তোমার সিদ্ধান্তেই চলতে হবে। আবার একটা হাসির রোল পড়ে। বাড়ির ছোটরা একসঙ্গে হইচই করে। এদিকে রান্নাঘর থেকে সুগন্ধ আসছে। সন্দেশ, কচুরি, মাটন সবকিছু প্রস্তুত। হারমোনিয়াম আর তবলা নিয়ে ছোট ভাইয়েরা বসে গানের প্রস্তুতি নিচ্ছে। বাড়িতে আনন্দ আর উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। বসার ঘর দুপুর 1টা।
পাত্রপক্ষ আর কনে পক্ষের মাঝে কথাবার্তা চলছে। মেজ বৌদি একদম গায়ে পড়ে বিয়ের দেনা পাওনার প্রসঙ্গ তুলেই ফেললেন। হাতে পাত্রপক্ষ হেসে ওঠে। তা আপনারা কি নেবেন? মানে দেনা পাওনাটা যদি একটু বলেন, ওর বর্দা মেজদা সবাই তো যোগাযন্ত্র করবে। আরে বৌমা, পাত্রপক্ষও বলে ওঠে। দেনা পাওনার কথা তুলে কিন্তু তোমাদেরকেই লজ্জা পেতে হবে। পাত্রের বাবা বললেন, আমাদের কিছুই চাই না, শুধু মেয়েটাকেই চাই। ও আমাদের ঘরে এলে আমাদের জীবনটা পূর্ণ হয়। আর এই যে আমাদের ব্যস্ত ছেলে, ওরও কিছুটা স্বস্তি হয় নাকি? ঘরের পরিবেশ মুহূর্তেই উচ্ছ্বাসে ভরে ওঠে। সবার মুখে প্রশ্রান্তির হাসি। মধুরিমা লজ্জায় আরো গুটিয়ে যায়। আর মেজ বৌদি হাততালি দিয়ে বলে ওঠে, এই জন্যই তো বলি এই বাড়িতে একটা সত্যিকারের রাজপুত্রই আসছে। সবাই হেসে ওঠে। এরপরে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। প্রথমেই বউরা মিলে সব ঠিক করে ফেলে। আগামীকালই বাজারে যেতে হবে। আর তো মাত্র কটা দিন, ভাবা যায় দিন 10 পরে ভালো দিনটা ঠিক হয়ে গিয়েছে যে। পরের দিন সকাল 10টা। বাড়ির বউরা, শাশুড়ি মা আর ছোট ননদ মধুরিমা শপিংয়ে বেরিয়ে গেছে। মধুরিমা কিন্তু লজ্জায় চুপ। মেজ বৌদি আর বড় যা পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছে। বড় যা সুভদ্রা বলে, তো মধু বল দেখি কোন রঙের শাড়িতে বেশি ভালো লাগবে ওকে? আমি জানি না গো বৌদি। ও মা, তোর জন্য আগে কিনি, তারপর নিজের জন্য, তারপরে মধুর। কি বলো? মধু হেসে বলে, জানি না গো বৌদি, তোমরা যা খুশি করো। আরে জানিস না মানে? আচ্ছা এই দেখ, গোলাপি, সবুজ, নীল, লাল সব রঙের শাড়ি আছে এখানে। তোর হবু বর কোন রংটা বেশি পছন্দ করে বল দেখি। মধুরিমা লজ্জায় মুখটা নামিয়ে নেয়। সে আমি কি করে জানবো? শাশুড়িমা হেসে বললেন, এই মেয়েটা যে এখন থেকে লজ্জায় গুটিয়ে যাচ্ছে, বিয়ের পর তো কথাই বলতে পারবি না তুই। শাড়ির দোকানদার তখন নানা ডিজাইনের বেনারসি এনে দেখাচ্ছে। মধুরিমার চোখ দিয়ে পড়ে একটা গাঢ় মেরুন আর সোনালি জরির কাজ করা বেনারসির দিকে। সুমিত্রা সঙ্গে সঙ্গে সেটা হাতে তুলে নেয়। ব্যাস, এইটাই ঠিক হলো, আমার ননদকে একেবারে অপ্সরার মতো লাগবে। এরপর ম্যাচিং করে হবু জামাইয়ের জন্য পোশাক বাছাই শুরু হয়। সুভদ্রা দোকানদারকে বলে, জামাইবাবুর জন্য একটা রাজকীয় শেরওয়ানি দেখান তো। দোকানদার বলেন, এই নিন, অফ হোয়াইট আর গোল্ডেন এমব্রয়ডারি করা শেরওয়ানি। আরে মধুরিমার শাড়ির সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ করবে। মধুরিমা মৃদু হেসে তাকিয়ে থাকে। বুঝতে পারে তার দাদার সংসারের মানুষগুলো তাকে কতটা ভালোবাসে। শাড়ি কেনার পর এবার সবাই চলে যায় গয়নার দোকানে। সুমিত্রা বলেন, মধু তোকে একটা ভারী নেকলেস নিতেই হবে। সোনার হার না পরলে বউ বলে মনে হবে না, কিন্তু এত ভারী কিছু কি না নিলেই হয় না? হাসতে হাসতে সুভদ্রা বলে, তুই চাইলে তো একগুচ্ছ ফুল পরিয়েও বিয়ে করতে রাজি, কিন্তু আমাদের তো দায়িত্ব আছে না, সেটা পালন করতে হবে। শাশুড়িমা বললেন, এই দেখুন ওই সুন্দর সেটটা, এই সুন্দর সেটটা এরকম আছে কি আরো? দোকানদার একখানা দারুণ পাথরের কাজ করা নেকলেস সামনে রাখে। সেইটার সাথে মিলিয়ে কানের দুল আর চুড়ি। মধুরিমা অবাক হয়ে দেখে, কিচ্ছু বলে না। এইটা কিন্তু বউ ভাতে পড়বি। মা বললেন, ব্যাস সব ঠিক হয়ে গেল, এইবার শুধু 4 হাত এক হয়ে যাবার পালা। কি দিদি বলো? সবাই হেসে ওঠে। গয়না কেনা শেষ হলে একসঙ্গে মিষ্টির দোকানে গিয়ে তারা রসমালাই আর গরম জিলেপি খায়। মধুরিমার পছন্দের সন্দেশ কিনে বাড়ি ফেরা হয়। পুরো শহরে যেন ওদের বাড়ির বিয়ের আনন্দটা ছড়িয়ে পড়েছে। বিকেল 4টে। সবাই কেনাকাটা শেষে ক্লান্ত হলেও মেজ বৌদি সুমিত্রার উৎসাহে কোনো ঘাটতি নেই। ঠিক তখনই মধুরিমা একটু মৃদু স্বরে বলে, আচ্ছা বৌদি, আমি লেহেঙ্গাটা যখন কিনবো তখন কিন্তু একবার ট্রায়াল দিয়ে দেখবো, মানে আমায় কেমন লাগছে। সবাই চমকে ওঠে। সাধারণত মধুরিমা এতটা খোলামেলা কোনো কথা বলে না। এরপর সুমিত্রা এক মুহূর্ত দেরি না করে বলে ওঠে, ঠিক কথা, প্রথমবারের মতো বিয়ের সাজ আগে থেকে দেখে নেওয়ার দরকার অবশ্যই, কেমন লাগছে। সুভদ্রা হাসতে হাসতে বলে, তা তোর হবু বর দেখে ফেলার আগে তুই নিজেই একবার দেখে নিস।
দোকানদারের এক কেবিনে মধুরিমা শাড়ি পরিয়ে এলে সবাই অবাক হয়ে তাকায়। গভীর মেরুন আর সোনালি জরির কাজ করা একটা সুন্দর বেনারসি শাড়িতে ওকে অপ্সরার মতো লাগছে। দোকানদার নিজের আয়নাটা ওকে দেখিয়ে দেন, তাতে নিজের প্রতিচ্ছবি দেখে মধুরিমা লজ্জা পেয়ে যায়। শাড়িটা উঠিয়ে পিঠের দিকটা ঢেকে নেয় মধুরিমা। আমার মেয়ে সত্যিই লক্ষ্মী বউ হয়ে উঠেছে গো। চোখ টিপে সুমিত্রা বলে, শুধু বর এলে একটু চেয়ে দেখলেই হয়। আবার হেসে ওঠে সবাই। মধুরিমা লজ্জায় দৌড়ে আয়নার সামনে আরেকবার দাঁড়ায়, যেন নিজেকে নতুন করে চিনছে। এইবার লেহেঙ্গার দোকানে যাবার পালা, বউ ভাতের জন্য। সবাই সিদ্ধান্ত নেয় বউ ভাতের দিন লেহেঙ্গাই পরানো হবে। তাই এবার তারা যায় নামি ব্রাইডাল লেহেঙ্গার শোরুমে। বউ ভাতের দিন একটু অন্যরকম না সাজলে হয় নাকি? তবে এবার চাই রাজকীয় লেহেঙ্গা। দোকানদার তাদের একের পর এক লেহেঙ্গা দেখাতে শুরু করে। লাল, গোল্ডেন, মেহেন্দি, সবুজ, নীলচে, আরো কত। মধুরিমা কিছুটা দ্বিধায় পড়ে যায় কোনটা কিনবে। এই লাল আর গোল্ডেন এমব্রয়ডারি করা লেহেঙ্গাটা কেমন হবে? হ্যাঁ, এটা বেশ ভালো, তবে একটু গাঢ় হলে আরো জমকালো লাগতো। ঠিক তক্ষুনি সুমিত্রা একটা রাজকীয় মেহেন্দি সবুজ আর গোল্ডেন জরির লেহেঙ্গা বের করে দেখায়। মা, এটা কেমন হবে? সবাই একসাথে বলে, অসাধারণ। মধুরিমাও মনে মনে এটাই পছন্দ করেছিল, কিন্তু ওই যে মেয়েটা মুখ ফুটে অনেক সময় অনেক কিছু বলতে পারে না। ট্রায়াল দিয়ে দেখি, সংকোচের সঙ্গে বলে মধুরিমা। এক মুহূর্ত দেরি না করে সুমিত্রা আর সুভদ্রা তাকে ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন মধুরিমা বেরিয়ে আসে, তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবুজ সোনালী লেহেঙ্গার সঙ্গে যেন কোনো রাজকন্যার মতোই লাগছে। ব্যাস, এইটাই ফাইনাল। আমার মধুকে একেবারে রাজরানীর মতো লাগবে। মা লক্ষ্মীর মতো লাগছে আমার মেয়েকে। মধুরিমাও নিজে আয়নায় দেখে নিজের পরিবর্তনটা। এই কয়েক ঘন্টায় সে আরো বড় হয়ে উঠেছে, নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে, আর পরিবারের সবাই তার পাশে দাঁড়িয়ে। এরপর সবাই খুশি মনে লেহেঙ্গা কিনে বাড়ি ফেরে। বিয়ের দিন যত এগোচ্ছে বাড়িতে উৎসাহ তত বাড়ছে। বিয়ের তোড়জোড় থেকে মেজে বৌদি সুমিত্রার মনে একটা অজানা ভয় চাপে। বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে কেমন একটা ঝড়। তার সামনে মধুরিমা হাসছে, বাড়ির সবাই আনন্দ করছে, কিন্তু তার মনটা কাঁপছে। পাত্রপক্ষের লোকজন চলে যাওয়ার পর সন্ধ্যায় সে রান্নাঘরে ঢুকে ব্যস্ততার ভান করে। ঠিক তক্ষুনি সুভদ্রা পেছন থেকে ফিসফিস করে বলে, কি হলো? মুখটা ফ্যাকাশে কেন? কই, কিছু হয়নি তো? শিয়ালের মতো সরু চোখ করে বড় বৌদি বলে, এত বড় মিথ্যে কথা বলতে শিখলি কবে? হ্যাঁ, দেখ, বল, তুই আমার ছোট বোনের মতো। কিছুক্ষণ চুপ করে থাকে মেজ বৌদি। বড় বৌদি অপেক্ষা করে, তারপরে হাল ছেড়ে দিয়ে থেমে যায়, কারণ হাতের কাজ বন্ধ করে ফেলেছে সে। আর সে যখন থেমে গেছে, তার মানে সে ঠিক করে বলে উঠতে পারবে না এখনকার কথাটা। তবুও এক গ্লাস জল খেয়ে ধীরে ধীরে মেজ বৌদি বলে, আজ দুপুরে যখন মধুরিমার ব্লাউজের মাপ নিতে দর্জি এলো, আমি তখন ওর কাছেই ছিলাম। মধুরিমা দর্জির সামনে গিয়ে দাঁড়ালো। আমি খেয়াল করছিলাম সবকিছু, এমন কিছু যেটা অস্বাভাবিক ছিল না, কিন্তু হঠাৎ করে দর্জি তার মাপ যখন নেয়, আমি ওর পিঠের দিকে তাকিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম বর্দি। কি? একটু থেমে মেজ বৌদি গভীর শ্বাস নেয়, তারপর বলে, মধুর পিঠে একটা গভীর ক্ষতর দাগ। মনে হচ্ছে কেউ যেন অনেক বছর আগে ওর পিঠে ছিঁড়ে দিয়েছিল। কেমন দাগ? অবাক হয়ে জিজ্ঞেস করে বড় বৌদি। পুরনো, অনেক পুরনো, ঠিক যেন কেউ খুব ছোটবেলায় ওর উপরে কোনো নৃশংস অত্যাচার করেছিল। কেমন যেন খামচে দেবার দাগ। বড় বৌদির মুখটা পাথরের মতো শক্ত। সেও শ্বাস আটকে ফেলেছে এতক্ষণ। ধীরে ধীরে বলে, এত বছর সংসার হয়েছে, এখানে এসে রয়েছি, কই কেউ তো কিছু বলেনি, হয়তো বলতে পারেনি বা বলতে চায়নি বৌদি। রান্নাঘরের পরিবেশ হিম হয়ে আসে। উনুনের আগুন জ্বলছে, কিন্তু দুই বউয়ের মনে কেবল একটা ভয় কাজ করছে। মধুরিমা যে হাসি খুশি থাকে, এতদিন কেউ বুঝতে পারেনি তার গোপন ক্ষত চিহ্নের কথা। কে করেছে এটা? কি হয়েছিল?
প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খায়। তুই কি কিছু জিজ্ঞেস করেছিস ওকে? জিজ্ঞেস করতে পারিনি বৌদি, ওর দিকে তাকিয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। যদি কিছু বলে, এমন যা কিছু যা আমি শুনতে প্রস্তুত নই। দুইজনেই চুপ। মেজ বৌদি বড় বৌদি সবাই জানে এখন কিছু বলা দরকারই নেই, কিন্তু ভয় তাদের কাটে না। আচ্ছা, সত্যিটা তো একদিন বেরিয়েই আসবে। পাত্রপক্ষ জানলে কি প্রতিক্রিয়া দেবে? আর সবচেয়ে বড় কথা, মধুরিমা নিজেই কি জানে যে তার এই ক্ষত একদিন তার ভবিষ্যৎকেও একটা প্রশ্নের মুখে ফেলবে। সন্ধ্যার পর বাড়ির সবাই ব্যস্ত থাকলেও সুমিত্রার মনে এক মুহূর্তের জন্য স্বস্তি নেই। বারবার চোখের সামনে মধুরিমার পিঠের সেই গভীর চিহ্নটা ভেসে উঠছে। এতদিনের চেনা বৌমা, চঞ্চল ছোট ননদ, সব তার হাসির পেছনে হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর অতীত লুকিয়ে। বৌদি, তুমি কি যেন বলতে যাচ্ছিলে দুপুরবেলা? হঠাৎ করে মধুরিমা পাশে এসে দাঁড়ায়। চমকে ওঠে মেজ বৌদি। মধুরিমা তার চোখের দিকে তাকিয়ে, কিন্তু আজ তার চোখের গভীরে একটা অদ্ভুত শূন্যতা, যেন সে জানে আজ কিছু একটা প্রকাশ হবে। ধীরে ধীরে সুমিত্রা একটা চেয়ার টেনে বসে, মধুরিমাকেও পাশে বসায়। নিচু স্বরে বলে, তোর পিঠের দাগগুলো কিসের মধু? মধুরিমা প্রথমে চুপ করে থাকে। এই প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। বারবার শাড়ির দোকানে ট্রায়াল দিতে গেলেও ওড়না দিয়ে আঁচল দিয়ে পিঠ ঢেকে রাখছিল। সবসময় এমন পোশাকেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার গলা থেকে শব্দ বেরিয়ে আসে, একটা দীর্ঘশ্বাসের মতো। নিচু স্বরে সে বলে, আমি যখন 8-9 বছরের, তখন বেড়াতে গিয়েছিলাম মামার বাড়ি। সেই সময় এক রাতে হঠাৎ করে আগুন লেগে যায়। আমি ঘুমিয়েছিলাম, টের পাইনি। যখন বুঝতে পারি তখন আগুন আমার কাছাকাছি চলে আসে। দরজা আটকানো ছিল। আমি চিৎকার করেছিলাম, কিন্তু কেউ শুনতে পায়নি। শেষ মুহূর্তে মামা এসে দরজা ভেঙে আমাকে বের করে। ততক্ষণে আমার পিঠটা এরকম পুড়ে গেছে, ঝলসে গেছে। তা বলে ওরকম আঁচড়ের দাগ? আঁচড়ের দাগ কোথায় বৌদি? না তো, তুমি দূর থেকে দেখেছ, তাই স্পষ্ট বুঝতে পারোনি। গাটা শিউরে ওঠে মেজ বৌদির। এতদিন মধুরিমার সাথে সে কত গল্প করেছে, এমন কথা তো সে কখনো শোনেনি। আগুনের মধ্যে আটকা পড়ার ভয়াবহ যন্ত্রণা, সেই স্মৃতি মধুরিমা এতদিন একাই বয়ে বেড়াচ্ছিল। তুই কখনো বলিসনি তো এইসব? বলা দরকার ছিল না বৌদি। আমি জানতাম আমার ক্ষতচিহ্ন কখনোই আমার পরিচয় হতে পারে না। অবশ্য তুমি আজ দেখে ফেললে, তাই বললাম। সুমিত্রা অর্থাৎ মেজ বৌদি কিছু একটা বলতে গিয়েও চুপ করে যায়। তার চোখের কোনায় জল। ছোটবেলা থেকে এত কষ্ট সহ্য করেছে মধু, অথচ কোনো অভিযোগ করেনি, বরং এই ক্ষত নিয়েই সে থেকেছে। মধুরিমার হাতটা শক্ত করে ধরে সুমিত্রা। তুই ঠিকই করেছিস, এই দাগ কখনো তোর পরিচয় হতে পারে না। তাছাড়া পাত্রপক্ষ জানলে যদি আপত্তি তোলে, সেই কারণেই আমার যত চিন্তা হচ্ছে। মধুরিমা একটু হাসে, হাসির মধ্যে দৃঢ়তা ছড়িয়ে পড়ে। যদি কোনো মানুষের সামান্য ক্ষতচিহ্ন দেখে আমাকে অপূর্ণ ভাবে, তাহলে সে কখনোই আমার জীবনসঙ্গী হবার যোগ্য নয় বৌদি। আমি সত্যি লুকোবো না। আর যদি ওরা এটা মেনে না নেয়, তাহলে সেই বিয়ে আমি করব না বৌদি। সুমিত্রার চোখে জল ভরে আসে। আজ সে শুধু তার ছোট ননদকে নয়, বরং একটা সাহসী মেয়েকে দেখছে, যে তারই বয়সী, যে নিজের জীবনে আত্মবিশ্বাসী। যাই হোক, মধুরিমা কখনো সত্যকে গোপন করবে না, এবং সত্যের জন্য যদি কিছু পরিবর্তন করতে হয় তবে হোক। বিয়ের তোড়জোড় চলছে। পাত্রপক্ষের লোকজন আবার এসেছে, এবার মূলত বিয়ের তারিখ ঠিক করতে। বাড়ির সবাই আনন্দের সুরে ব্যস্ত, কিন্তু সুমিত্রার মনটা আজও অস্থির। সে জানে মধুরিমা সত্য গোপন করবে না, কিন্তু এই সমাজ, পাত্রপক্ষ মেনে নেবে না। এই সমাজের চোখে কি মধুরিমার ক্ষতচিহ্ন তার ভবিষ্যতের উপরে ছায়া ফেলবে? বিকেল গড়িয়ে সন্ধ্যা। পাত্রপক্ষ এসে বসেছে বড় বৈঠকখানায়। মধুরিমা এক কোণে দাঁড়িয়ে। পরিবারের সবাই চা নাস্তা নিয়ে ব্যস্ত, কিন্তু সুমিত্রার মনে হচ্ছে একটা অজানা ঝড় আসতে চলেছে। ঠিক তক্ষুনি ধীর অথচ স্পষ্ট কণ্ঠে মধুরিমা বলে ওঠে, আমি একটা কথা বলতে চাই। সবাই থেমে যায়। পাত্রের বাবা মা বড়রা, এমনকি হবু বড় তাকিয়ে থাকে তার দিকে। বাড়ির মানুষজনও কিছুটা অবাক।
মধুরিমা এতদিনে এমন একটা সিরিয়াস ব্যাপারে কথা বলেনি, আজ হঠাৎ কি হলো? আমার পিঠে একটা ক্ষত চিহ্ন আছে। ছোটবেলায় আমি ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম। আমার বেঁচে থাকা একরকম অলৌকিক ব্যাপার ছিল, কিন্তু সেই সময়ের স্মৃতি আমার শরীরে আজও রয়ে গেছে। আমি জানি এই সমাজে মেয়েদের বাহ্যিক সৌন্দর্যকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই আমি চাই আপনারা আগে এটা জানুন, তারপর সিদ্ধান্ত নিন। ঘরে পিন পতন নীরবতা নেমে আসে। সুমিত্রা ভয়ে কাঁপে। এখন কি হবে? তারা কি রাজি হবে, নাকি আবার কোনো কটূক্তি? ছেলে একটু সময় নিয়ে মধুরিমার দিকে তাকায়, আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে। তুমি কি মনে করো তোমার জীবনের কষ্টের চ্যাপ্টারটা আমি তোমাকে ভালোবাসা থেকে বিরত থাকবো নাকি তার জন্য? মধুরিমা অবাক হয়ে সেই দিকে তাকায়। তার চোখে বিস্ময় খেলে। বাড়ির সবাই নিস্তব্ধ। পাত্রপক্ষের পাত্র আবার বলে, আমি জানতাম না এটা, কিন্তু এতে কিছুই যায় আসে না। তোমার সাহস দেখে আমার তোমাকে আরো বেশি ভালো লেগেছে। তুমি সত্য লুকাওনি, সেটা প্রমাণ করতেই আমি বুঝতে পারছি তুমি কতটা শক্তিশালী। আমি চাই আমার জীবনসঙ্গী এমন একজন মানুষ হোক যে তার জীবনের প্রতিটা সত্যকে গর্বের সঙ্গে বয়ে নিয়ে চলতে পারে। সুমিত্রার চোখ বন্ধ হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। আর কোনো প্রশ্নই তোলে না। পাত্রপক্ষের বড়রাও খুশি মনে সম্মতি জানায়। বিয়ের প্রস্তুতি আরো এক ধাপ এগোয়। মধুরিমার চোখ দুটো ঝলমল করে ওঠে। সে হয়তো নিজেও ভাবতে পারেনি তার এই সত্য এত সহজে গ্রহণ করবে তারা। সে দাঁড়ায় তাদের সামনে, আর তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে, যে আজ শুধু হবু বর নয়, বরং সত্যিকারের জীবন সঙ্গী। বিয়ের আয়োজন চলছে, তুঙ্গে চলছে। হাত তো মাত্র মাঝে 2 দিন, কিন্তু মধুরিমার মনে অদ্ভুত অস্থিরতা। সবাই হাসছে, আনন্দ করছে, কিন্তু ওর ভেতরটা দম বন্ধ করার অনুভূতি। কত চিহ্ন, আগুনে পোড়ার দাগ। রাতে খাবার পর সবাই যখন ব্যস্ত, তখন সুমিত্রা রান্নাঘরের কাজ গুছিয়ে নিচ্ছিল। বাড়িতে লোকজন আসা শুরু হয়েছে। এরপরে কাজের দায়িত্ব আরো বাড়বে। মধুরিমা চুপচাপ এসে দাঁড়ায় মেজ বৌদির কাছে। আস্তে করে বলে, বৌদি, তোমাকে একটা কথা বলবো, কিন্তু শোনার পর তুমি হয়তো আর আগের মতো থাকতে পারবে না। সুমিত্রা থমকে যায়। মধুরিমার চোখের মধ্যে আজ ভয় আর শূন্যতা মিশে। সে জানে কিছু একটা ভয়ঙ্কর কথা আছে, যা এতদিন চাপা পড়েছিল। সে ধীরে ধীরে গ্যাসটা মুছতে মুছতে মধুরিমার দিকে তাকায়। বল। শুনছি, বল। মধুরিমা ধীরে ধীরে বলে, চোখ নামিয়ে। আমি যখন 8-9 বছর বয়সী ছিলাম, তখন বাবার এক পুরনো বন্ধু আমাদের বাড়িতে প্রায় আসতো বৌদি। সবাই তাকে বিশ্বাস করত। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। মা পাশের বাড়ি গিয়েছিল, বাবা কাজে ব্যস্ত, আমি একাই ছিলাম। সেই সময় সে এসেছিল। আমি তাকে কাকা বলে ডাকতাম। সুমিত্রার মুখ কঠিন হয়ে আসে। সে চুপ করে শোনে, কারণ সে জানে এইবার কিছু একটা মারাত্মক সে শুনবে। মধুরিমা ফিসফিস করেই বলে, সে আমার সাথে খেলা করছিল বৌদি, সাধারণ খেলা। তারপরে সে আমার জামা প্যান্টটি আস্তে আস্তে খুলতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক হচ্ছে না। সে খুব কাছে চলে আসলে আমি আতঙ্কে কাঠ হয়ে গিয়েছিলাম। বোঝার মতো বয়স ছিল না বৌদি। তারপর সে আমাকে বিছানায় ধরে ফেলে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না বৌদি। মধুরিমার গলা কেঁপে ওঠে। সে থেমে যায়। সুমিত্রার মুখটাও পাথরের মতো শক্ত। তার মুঠো শক্ত হয়ে আসে, কিন্তু সে মধুরিমাকে থামতে দেয় না, কারণ সত্যটা একদিন প্রকাশ পাবেই। মধুরিমা দম নিয়ে বলে, আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার মুখ চেপে ধরেছিল। আমি হাত পা ছুড়ছিলাম। তখন রান্নাঘরের পাশে একটা লোহার তাওয়া ছিল। আমি মরিয়া হয়ে সেটা তুলে নিলাম এবং ওর মুখে সজোরে মেরে দিলাম। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, আর আমার ওপরের বোতাম ছিঁড়ে আমার গায়েও সেই তাওয়াটা লেগে যায়, আমার পিঠটা পড়ে। এরপরে সেই ক্ষত ঢাকে সে নখের আঁচড় দিয়ে আমাকে। আমি চিৎকার করেছি বৌদি, তখনই মা এসে ঢোকে। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ। শুধুমাত্র 2 জন নারী বসে ভয়ানক সত্যের মুখোমুখি। সুমিত্রার চোখ বিস্ফারিত। সে শ্বাস নিতে পারছে না। মধুরিমা তখনও কাঁপছে।
তার চোখে জল। এত বছর পর সে ভয়াবহ রাতের স্মৃতি যেন তার শরীরের প্রতিটা কোষে আবার জেগে উঠেছে। তারপর কি হলো? মা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। আমি আতঙ্কে শুধু চিৎকার করছিলাম আর কান্না করছিলাম। কাকা মুখ লুকিয়ে পালিয়ে গিয়েছিল। বাবা আসার পর মা তাকে সব বলেছিল। কিন্তু জানো বৌদি, বাবা তখন বলেছিল এইবার সব কথা বাইরে গেলে আমাদের সম্মান শেষ হয়ে যাবে। মাও চুপ করে গেল আর আমিও চুপ হয়ে গেলাম। কারণ যতই হোক আমি তো ওদের নিজের মেয়ে নই বৌদি। আমাকে তো আশ্রম থেকে এনেছে। কি? হ্যাঁ, তুমি জানতে না বলো? আমিও জানতাম না। জানতে পারলাম সেই দিন, যেদিন বরুণের সঙ্গে বিয়ে ঠিকঠাক হওয়ার পরে কথাটা গিয়ে মাকে জানিয়েছিলাম। মা বললেন আমাকে পার করছেন সেটাই নাকি অনেক বড় ব্যাপার। বৌদি, তোমাদের এক মুহূর্ত মনে হয়নি বলো আমি যে ওদের বোন নই? মেজ বৌদি চুপ করে তাকিয়ে থাকে মধুরিমার চোখের দিকে। বড় বৌদিও কখন যেন এসে দাঁড়িয়েছে। ঘরে জল শেষ হয়ে গিয়েছিল জল নিতে। ওনার চোখেও টপ টপ করে জল গড়িয়ে পড়ে। বড় বৌদি, তুমি তুমি বুঝতে পারোনি? বুঝেছিলাম। তুমি কি বলনি কেন কিছু? বলতে পারিনি কারণ বলা বারণ ছিল। জানিস মেজো, তোর বড়দা মধুর এই সত্যি কথাটা পুলিশকেও জানাতে চেয়েছে, কিন্তু বাবা মা দেয়নি। সম্মান শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে তাই। কিন্তু এটা তো অন্যায় বৌদি। মেজ বৌদি বড় বৌদিকে বলে, না তুই কিছু বলিস না, বিয়েটা হয়ে যাক, নাহলে কি করে হবে বল? এই বিয়ে বাড়ির সাথে গোটা মান সম্মানটা জড়িয়ে রয়েছে। সুমিত্রার হাত কাঁপে, মুখ পাথরের মতো শক্ত। নিজের শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। সমাজ পরিবারের মান সম্মানের রক্ষার কথা ভাবতে গিয়ে একটা 8 বছরের মেয়ের জীবনকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। তাকে শেখানো হয়েছিল এই জিনিসটা ঠিক নয়। সেই দাগ আমি আজও বয়ে চলেছি বৌদি। সবাই জানে আগুনে পুড়ে গিয়েছি, কিন্তু আসল সত্য কেউ জানে না। আজও যখন রাতে ঘুমোতে যাই ওই মুহূর্তটা ফিরে আসে। আমি জানি না আমি সত্যি সত্যি বিয়েটা করতে পারবো কিনা। যদি কোনোদিন এই দাগ দেখে বরুণের মনটা বদলে যায়, যদি আমি তাকে বোঝাতে না পারি আমার পিঠের দাগ কেবল আগুনের নয়, বরং আমার জীবন ভরের শাস্তি, মধুরিমা কেঁদে ফেলে। সুমিত্রা আর সুভদ্রার চোখ দিয়েও জল গড়িয়ে আসে। সে জানে এখন যা করার দরকার তা হলো সত্যের বিরুদ্ধে দিয়ে দাঁড়ানো। মধুরিমার হাত শক্ত করে দাঁড়ায়। তুই এখন একা নোস, আমি তোকে একা থাকতে দেব না। যদি বরুণ তোকে সত্যিকারের ভালোবাসে তবে এই দাগের কাহিনী ও জানুক। আর যদি সে দূরে সরে যায় তাহলে সে তোকে ভালোবাসার যোগ্য নয়। কিন্তু এবার আর চুপ থাকবি না মধু, এবার আর চুপ থাকবি না। কথা দে, কথা দে আমাকে। মেজে বৌদি, আমি ঠিকই বলছি। বড় বৌদি তুমি কি বলো? তোর মেজে বৌদির সাহস বরাবরই বেশি। আমিও চেয়েছি পদক্ষেপ নিতে, কিন্তু পারিনি। কারণ শাশুড়ি মা আর শ্বশুরমশাই আমাকে চুপ করিয়ে দিয়েছে। যতই বলুক, একটা অ্যাডাপ্ট করা মেয়েকে ওরা পড়াশোনা শিখিয়েছে, ওরা সামাজিক সম্মান দিয়েছে, মা বাবার নাম দিয়েছে, একটা পরিবার দিয়েছে, আবার বিয়ে দেওয়ার জন্য পরিপূর্ণ আয়োজনও করেছে সুপাত্রের সাথে। তবুও আমার মতে যেটা মেজো বলছে তোর সেটা করা দরকার। মধুরিমা দীর্ঘশ্বাস নেয়। আজ প্রথমবারের মতো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। এই দাগ আজও শরীরে রয়েছে, আর এই আত্মা এখনো এর সাথে যুক্ত। এবার বলতেই হবে। সন্ধ্যে নেমে এসেছে সেই দিন। বিয়ের আর মাত্র একটা দিন বাকি। মেহেন্দি, সঙ্গীত এসবের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়েছেন যেমন আদিকালের বিয়েগুলো হতো, যেই নিয়ম ধারায় যেই ধাঁচে সেই ধাঁচেই হবে। বিয়ের দিনই হলুদ আসবে আর বিয়ের দিনই সবাই আনন্দ করবে। বাড়ির সবাই ব্যস্ত, কিন্তু মধুরিমা সম্পূর্ণ এক অন্য দ্বন্দ্বে জর্জরিত। সে বলবে আজ বরুণকে সত্যি কথা। সব জেনে বরুণ যদি দূরে সরে যায়, যদি সম্পর্কটা ভেঙে যায়, মনের মধ্যে ভয়। কিন্তু সে যদি সত্যিকারের ভালোবাসে তবে অতীতটাকেও গ্রহণ করবে। রাত 10টা। ছাদে বসে আছে মধুরিমা। খোলা ছাদ। ইচ্ছে করছে এক ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে। আজ সন্ধেবেলা ওরা সবাই এসেছিল, বরুণও এসেছিল। বরুণকে এ কথাটা বলতেই হতো, বলেও ছিল, কিন্তু
তোমার সেই পোড়া দাগ সম্পর্কে তুমি আমায় কিছু বলবে বলছিলে। ওরা আসার আগের দিন বরুণকে SMS করেছিল মধুরিমা। ওটা আগুনে পোড়া দাগ, তাই না? মধুরিমা চোখ বন্ধ করে, সাহস সঞ্চয় করে বলে, না, আগুনে পোড়া নয়। আমার ছোটবেলার এক ভয়ঙ্কর রাতের দাগ, আমার ভয়ের চিহ্ন, আমার জীবনভরের শাস্তি। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল বরুণ, যে আমি আজও ভুলতে পারিনি। আজও রাতে ঘুমোলে স্মৃতি ফিরে আসে। বরুণ পুরোপুরি নীরব। সে বোঝে এই মুহূর্তে কিছু বলার মানেই মধুরিমার অনুভূতিকে আঘাত করা। সে চুপ করে থাকে, তাকিয়েই থাকে তার দিকে, ইঙ্গিত দেয়, আমি শুনছি, সব শুনছি। মধুরিমা পুরো ঘটনা খুলে বলে, কিভাবে সেই রাতে এসে অসহায় হয়ে পড়েছিল, কিভাবে সে নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়াই করেছিল, কিভাবে সেই রাত তার জীবনে একটা স্থায়ী ক্ষত সৃষ্টি করে। মধুরিমার কণ্ঠ কাঁপে। শেষ কথাটা বলে সে চুপ হয়ে যায়, যেন সবটা বলার পর তার ভেতরের সমস্ত শক্তি শেষ। সে নিচের দিকে তাকিয়ে আছে, কারণ সে বরুণের প্রতিক্রিয়া দেখতে ভয় পাচ্ছে। বরুণ আস্তে আস্তে তার কাছে আসে, বলে, আমি আছি তোমার পাশে। আমি জানি না আমি তোমায় কতটা বোঝাতে পারবো মধু, তবে একটা কথা বলবো, তুমি এই দাগ নিয়ে কখনো লজ্জিত হবে না। এটা তোমার সাহসের দাগ, যুদ্ধের দাগ, আর আত্মরক্ষার প্রতীক। মধুরিমার চোখ ছলছল করে ওঠে। সে এতদিন ধরে ভেবেছে এই সত্য যদি কেউ জানে তাহলে সবাই দূরে সরে যাবে, কিন্তু বরুণ, সে বরং তাকে আরো কাছে টেনে নিচ্ছে। কাঁদো কাঁদো গলায় বলে, তুমি তুমি কি সত্যি আমাকে গ্রহণ করতে পারবে বরুণ? আমার এই দাগ নিয়ে, আমার এই ভয় নিয়ে। মধু, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার অতীত নয়, তোমার ক্ষত নয়, আমি তোমায় ভালোবাসি, তোমার আত্মাকে। তুমি যদি সাহস করে অতীত বয়ে নিয়ে যেতে পারো, তাহলে আমিও সাহস নিয়ে তোমার পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখি। আর এই দাগ একটা যুদ্ধ জয়ের স্মৃতি মনে করো। ভয় পাওয়ার কিচ্ছু নেই মধু। মধু নিজেকে আর সামলাতে পারে না। সে ঝুঁকে পড়ে বরুণের কাঁধে এবং কাঁদতে থাকে। বরুণ তার কাঁধে হাত রাখে, আশ্বাস দেয়, বলে, আমি তো আছি নাকি? সবই ঠিকঠাক। তারপরে ওরা গাড়ি নিয়ে বাড়ি চলে যায়। পাত্রপক্ষ ভীষণ উৎসাহী, সবারই আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছে। আজ তারা এসেছিল পাত্রীকে তার ব্লাউজ দিয়ে যেতে। সবকিছুই তৈরি হয়ে গেছে। এইবার পরের দিনই বিয়ে দেবার পালা। কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে SMS-টা মধুরিমার বুকের ভেতরটায় কাঁপন ধরিয়ে দেয়। রাত 11টা বেজে গেছে। মধুরিমা এখনো বিছানায় গিয়ে ঘুমোতে পারেনি। আর মাত্র একটা দিন মাঝখানে। কালকে পিসি পিসেমশাই সবার আসার কথা। আচ্ছা, ওই লোকটা আসবে তাহলে বরপক্ষ হয়ে? শেষ পর্যন্ত বরুণের কাকা, এতদিন যার কথা বলতো, সোনাই কাকা। প্রথম দিনের কথা আমি কেন ধরতে পারিনি? প্রথম যেই দিন মধুরিমাকে দেখতে আসে পাত্রপক্ষ, সেই দিন বলেছিলেন, একজন মানুষ আসতে পারেনি বেআই মশাই। কে? জিজ্ঞেস করেছিল মধুরিমার বাবা। আরে, আমার খুব কাছের একজন, সোনাই। সে এলে সবটা সম্পন্ন হয়ে যায়। আসলে ও না এলে আমরা কেউ খুব একটা বড় সিদ্ধান্ত নিতে পারি না। বিদেশে চাকরি করে, আজ বহু বছর হলো সেখানেই সেটেল। লাস্ট যেবার চলে যায় আমার সঙ্গে দেখাও হয়নি। এই তো বরুণ তখন 15-16 বছরের ছেলে। কি বরুণ, তাই না? হ্যাঁ, আমায় খুব ভালোবাসতেন, প্রায়ই আসতেন। কি মা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। বাহ, আপনি এরকম ঘাবড়ে গেলেন কেন? মনে হচ্ছে আপনি সেই ব্যক্তিকে মনেই রাখতে চান না। বরুণের মা নিজের পরনের কাপড়টা ঠিক করেছিল তখন, বুকের ওপর থেকে আর পিঠের কাছ থেকে নিজেকে গুটিয়ে শুটিয়ে বলে বুঝিয়েছিল, আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিবারেরই একজন, আমাদের বাড়ি খুব যাতায়াত করতেন তো। এই তো বরুণের বাবার খুব কাছেরই লোক, সোনাই মণ্ডল, তাই তো? ওনার কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই বলছি। তবে বেআই মশাই কি জানেন, এই যে বরুণের মায়ের, ওর কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। কেন মাথা গরম কেন হয়? উৎসাহের সহিত কথাটা বলেছিলেন মেজ বৌদি। না গো বৌমা,
মাথা গরম হয় না। আসলে উনি খুব পেছনে লাগেন তো, ঝগড়া অশান্তি করেন আর সমস্ত কাজে খুঁত ধরেন, তাই আর কি। হো, আপনাকে খেপায় এই জন্য মাসিমা, বলে হাসাহাসি করেছিল মেজে বৌদি। বরুণ পৌঁছে যাওয়ার পর মধুরিমাকে ফোন করে, জানায়, শোনো, আমার সোনাই কাকা খুব তাড়াতাড়ি ফিরছে, আর ফিরে এলে তোমাকে একবার দেখবেন। আমি ওনার ফোন নাম্বারটা তোমায় দিয়ে দিচ্ছি, তোমাকে ফোন করতে বলেছেন। তোমার যাবতীয় পরিচয় আমি দিয়ে দিয়েছি, তুমি শুধু একবার ফোন করে কথা বলে নাও। ওনাকে পটাতে পারলেই সব ঠিক। এখনো সব ঠিক মানে? আরে বাবা, বিয়েটা তো আমাদের হচ্ছেই, আর তো মাঝে একটা দিন, একদিনই উনি তোমাকে একটু দেখে আসবেন। উনি দেখে এলে 16 কলা পূর্ণ। তার মানে এই না যে তোমাকে বিয়ে করব না। সত্যি বলছো? আমার কেমন তোমার কথাই একটা সন্দেহ হচ্ছে। এরপরেও সন্দেহ হচ্ছে? তোমায় কতটা ভালোবেসে ফেলেছি। নাম্বারটা দিচ্ছি, ফোন করে নিও। আসলে উনি বিয়ের দিন আর থাকতে পারবেন না, কালকে তোমাকে দেখে বিকেলের ফ্লাইটে আবার রওনা দেবেন। আসলে তোমাকে দেখে উনি হয়তো কিছু উপহার দেবেন, এই জন্যই। উপহার? ওই লোকটা ওই রকমই ছিল, উপহার দেবার নাম করেই কাছে ডেকেছিল মধুরিমাকে। মধু, মধু, হ্যাঁ, ঘাবড়ে গেলে? আবার কি ওসব চিন্তা করছো? ওইসব আর ভেবো না, অতীতের কালো ছায়া তোমার জীবন থেকে মুছে গেছে, এখন প্রেজেন্টের কথা চিন্তা করো। হ্যাঁ, তুমি তাহলে নাম্বারটা পাঠাও। কিন্তু নাম্বার সেভ করার সাথে সাথেই উঠে গেল ওই ব্যক্তির আসল পরিচয়। শুধু পরিচয় না, ওনার প্রোফাইলের ছবিটা দেখে মধুর ভেতরটা কেঁপে ওঠে। এই মধু, কি করছিস? ভাবতে ভাবতে মধু ছাদের কার্নিশের একদম কাছে এগিয়ে গিয়েছিল। ভাগ্যিস বৌদি ডাক দিল, মেজো বৌদি, মেজো বৌদি। মধুর চোখের জল জানিয়ে দিল ওর ভেতরের আর্তনাদ। কি হয়েছে? এই লোকটা ওদের কাকা, ইনি সেই সোনাই যার কথা। তার মানে বরুণের মাও এই লোকের কাছ থেকে শাস্তি পেয়েছেন। ইনি তার মানে। বৌদি, বৌদি, এবার এবার আমি কি করব? লড়বি? মানে? লড়বি। তোকে বরুণ কি বলেছে? কালকে উনি আসবে, উনি এসে কালকেই চলে যাবে। লড়বি, কিন্তু জীবনটা শেষ করবি কেন? জীবনের অনেক মূল্য রে। বৌদি, তুমি ছিলে বলে। মধুরিমা মেজে বৌদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরের দিন ঠিক সন্ধ্যে 7টার সময়, এদিকে তার পরের দিনই বিয়ের তোড়জোড়। বাড়িতে প্যান্ডেল টাঙানো হয়েছে, লোকজন এসে গেছে, আলপনা সম্পন্ন হয়েছে। মেহেন্দি পড়ছে আজ বরুণের নামে। মধুরিমা ভেতরে প্রবল সাহস এবং একটা ভয়কে জয় করার ইচ্ছে। আসতে পারি? আরে, আপনিই তো সোনাই কাকা, তাই না? চিনলেন কি করে? আমি মেজো বউ। হ্যাঁ, আপনার কথা বরুণের মায়ের মুখে অনেক শুনেছি। আমিও আপনার কথা শুনেছি, বহু বছর আগে থেকেই। স্ট্রেঞ্জ, আমি তো এখানে ছিলাম না প্রায় অনেকগুলো বছর। তো এই মেরে কেটে তাও বোধহয় 18-19 বছর হবে। হ্যাঁ, কিন্তু আসলে আমিও সেই গোয়ালেরই গরু। আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আপনি মধুর সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, মানে নিশ্চয়ই। আসলে বাবা মা সবাই খুব ব্যস্ত, আমার আর বড় বৌদির ওপরই বাড়ির দায়িত্বটা বেশি। ওনারা বয়স্ক মানুষ, বুঝতেই পাচ্ছেন। সকাল থেকে বৃদ্ধির কাজ শুরু হবে বাবার। মানে তাহলে কি আমি ভুল সময়, মানে বরুণ আপনাদেরকে ইনফর্ম করেনি? হ্যাঁ, সব করেছে। আপনি আসুন না, মধু ঘরেই বসে আছে, আসুন। মধুর ঘর থেকে তখন 2-3 জন মেয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। মধু একাই বসে, পরনে লাল পাড় সাদা শাড়ি, ম্যাচিং ব্লাউজ, মাথার চুলটা ছাড়া, হাতে মেহেন্দির দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে ব্যক্তি ঘরে প্রবেশ করলেন। নমস্কার, তুমি আমাকে। নমস্কার কাকাবাবু, চিনতে পাচ্ছেন? হ্যাঁ, মানে ছবিতেই যা দেখেছি। মধু গিয়ে প্রণাম করতে যায়, কিন্তু চোখ তুলে সঙ্গে সঙ্গে মেজে বৌদি বলে, খবরদার, প্রণাম করছিস কেন? এই যাত্রার পায়ে হাত দিতে নেই। তোর হাতে মেহেন্দি না বরুণের নামে, তার আমার মান সম্মান থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বৌদি ঠিকই বলেছে, প্রণাম করতে হবে না। আমি আসলে দেখতে এলাম। তোমাকে ওরা কিছু বলেনি? বলেছে, আপনার সম্পর্কে বলেছে। তবে শাশুড়ি মা আপনার সম্পর্কে কথা বলতে গিয়ে একটু স্তম্ভিতই হয়ে গিয়েছিলেন। আমি কিছু বুঝলাম না। মানেটা আমিও খুব একটা ভালো বোঝাতে পারি না কাকা। আসলে বৌদি, বৌদি ডাকে মধু। দেখো না গো, পিঠে কিছু একটা কামড়েছে। ইস, পিঠে দাগ হলো কি করে? আঁচলটা সরিয়ে দেয় বৌদি।
যে ব্লাউজটা পরেছিল মধু তার পিঠটা অনেকটা কাটা। সে ওই ব্যক্তির দিকে পেছন করেই দাঁড়ায়, আঁচলটা সরিয়ে বলে, বৌদি বাদিকটায় দেখো দেখো। হ্যাঁ রে মধু, তোর পিঠে এরম নখের আঁচড়, এমন কালো একটা দাগ, দেখে তো মনে হচ্ছে প্রায় 18-19 বছরের একটা ক্ষত রে। হ্যাঁ বৌদি, ওই একটা পাষণ্ড এসে করেছিল। আসলে আমিও ওনাকে ওই কাকা বলেই। পেছন ঘুরে তাকিয়ে দেখে মধু যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন হাতে উপহার নিয়ে, সেই উপহারটা নিচে পড়ে, কিন্তু মানুষটা উধাও। মধু হো হো করে হাসে, তারস্বরে চিৎকার করে হাসে, মেজ বৌদিকে জড়িয়ে ধরে বলে, মুক্তি পেয়েছি বৌদি, আর আমার বরুণকে বিয়ে করতে কোনো আপত্তি নেই বৌদি, কিন্তু ওই পাষণ্ডটা কোনোদিন ফিরে আসবে না তোর জীবনে, তুই নিশ্চিন্তে থাক। আসলে ওরা ভয় পায়, আমরা চুপ থাকলে ওরা প্রশ্রয় পায়, কিন্তু আমরা প্রতিবাদ করলে আমাদের মা কালীর রূপকে ওরা সম্ভ্রম করে রে, নত জানু হয়ে যাকে বলে সম্মান করতে বাধ্য হয়। সেটাই না হয় আজ তুই আর আমি করলাম। পরের দিন মধুর বিয়ে, ধুমধাম করে আয়োজন, মেজ বৌদি নাচ করলেন, বর চলে এসেছে, বরের বাবা এসেছে, মা তো বৌমা বরণ করার জন্য। সিঁদুর দান হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় বরুণের বাবার মোবাইলে ফোনটা বাজে। বেয়াইমশাই, দয়া করে একটু টিভি চালাবেন। টিভি চালানো হয়, তাতে একটা খবর, আজ যে ফ্লাইটটা বিদেশের মাটি স্পর্শ করার কথা ছিল, সেই ফ্লাইট কেমনভাবে যেন মাঝ আকাশেই বিস্ফারিত হয়েছে। গতকাল ভোর রাতে যেই ফ্লাইট ছেড়েছিল, বিদেশের মাটিতে পাড়ি দিয়েছিল। একটা কাকতালীয় ব্যাপার ঘটে, রীতিমতো আশ্চর্যজনক। বিষয়টা ভাবাচ্ছে অনেককেই। ফ্লাইটে আগুন ধরে গেলেও মানুষগুলো মরল না একজন ছাড়া। সেই ফ্লাইটের সমস্ত প্যাসেঞ্জাররা রক্ষা পেলেও একজনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার শরীরের খণ্ড বিখণ্ড। তার নাম সোনাই মণ্ডল। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।